প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের সমতলে বস্তু কণার গতি। এই অধ্যায়টা আর এর আগের যে অধ্যায়টা আছে অর্থাৎ স্থিতিবিদ্যা, এই দুইটা অধ্যায় থেকে আমাদের এইচএসসিতে অনেকগুলো এমসিকিউ থাকে, পাশাপাশি অন্তত দুইটা সিকিউ তোমাদের কিন্তু থাকবেই। তো অনেকেই এই অধ্যায় দুটা হচ্ছে তোমার একটু বড় দেখে বা এখানকার প্রমাণগুলো অনেক বড় বড় দেখে এই দুটা অধ্যায়কে স্কিপ করে এইচএসসি পরীক্ষায় পার হয়ে যেতে চায়, ঠিক আছে? কিন্তু এখানে তোমরা সিকিউতে পার পাই গেলেও এমসিকিউতে কিন্তু পার পাবা না, কারণ এই দুটো অধ্যায় থেকে তোমাদের 5 থেকে 6টা এমসিকিউ মিনিমাম থাকবে, ঠিক আছে? 6টা এমসিকিউ তুমি যদি বাদ দাও, দেখো 25 থেকে 6টা বাদ দিয়ে এলে তোমার 19-এ চলে আসতেছে, মানে এই এমসিকিউ মার্কস তোমার 20-র নিচে চলে আসবে, ফলে তোমার এখানে A+ পাওয়াটা কঠিন হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য আমরা এই অধ্যায়টাকে এমনভাবে সাজাবো যে প্রথমে খুব অল্প সময়ের মধ্যে এখানকার যত থিওরি আছে একদম মূল বইয়ের লাইন ধরে ধরে সব থিওরি পড়ে নিব, ঠিক আছে? আর ওই থিওরিটা এমন লেভেলের হবে যেটা দিয়ে তোমরা একদম ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন, তারপর হচ্ছে বোর্ডের বুয়েটের কোশ্চেন সহ সলভ করতে পারবা, ঠিক আছে? সিকিউ তো পারবাই, মানে যত থিওরি দরকার সব আমি এখানে কভার করার চেষ্টা করব। এর পরের ভিডিওগুলোতে যেটা করব, আমরা ধাপে ধাপে এই অধ্যায় থেকে যতগুলো বোর্ডের কোশ্চেন আসছে 2017 সাল থেকে 2025 সাল পর্যন্ত সব সলভ করব। কেন এটা করতেছি? কারণ আমরা দেখছি যে এই অধ্যায় থেকে যে এমসিকিউগুলো বোর্ডে আসে তার বেশিরভাগই হুবহু বোর্ড থেকে রিপিট দিয়ে দেয়, ঠিক আছে? সর্বোচ্চ মানগুলো পরিবর্তন করে, কিন্তু প্রশ্ন একদম সেম থাকে। আর হচ্ছে এরপরে আমরা যেটা করব, 2017 সাল থেকে 2025 সাল পর্যন্ত যত সিকিউ আসছে সব সিকিউ সলভ করব, এবং শেষে তোমাদের একটা সাজেশনের মতো দিয়ে দিব যে এই এই সিকিউগুলো করলেই তোমাদের পরীক্ষায় অ্যাটলিস্ট দুইটার মধ্যে একটা তো কমন পাবাই, মানে দুইটা সিকিউর মধ্যে একটা হুবহু কমন পাই যাবে আর কি। আরেকটা ব্যাপার হচ্ছে, এই অধ্যায়টাকে আমরা সলভ করার পরে এই বোর্ডের এমসিকিউ সিকিউ, এরপরে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন এবং বুয়েটের কোশ্চেনে সলভ করব, এবং তোমাদেরকে আমি এটা দেখাবো যে এই অধ্যায় থেকে তোমরা হচ্ছে এই থিওরিগুলো দিয়েই একদম কোনো ভিতরের ম্যাথ না করেই বুয়েটের কোশ্চেন, তারপর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন সব সলভ করতে পারবা, ঠিক আছে? তো তোমাদের কাছে চাওয়া হলো যে এই ভিডিওটা যদি তোমরা দেখো, তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমাদের ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করবা, ঠিক আছে? আর এই ভিডিওটা যদি একটু রিচ বেশি হয় তাহলে এই ধরনের ভিডিও তোমরা আরো সামনে পাবা। ওকে, তো চলো আমরা এই সিরিজটা শুরু করি। তো প্রথমে দেখো এখানে যেটা বলছে, এটা হচ্ছে আমি তোমাদের অক্ষরপত্রের যে বইটা, অসীম কুমার সাহা ওনার বইটাকে হচ্ছে রেফারেন্স হিসেবে ধরে পড়াচ্ছি। এখানে প্রথমে যে অংশটা দেখতেছো এখানে একটু তোমাদের ইতিহাস বলা আছে আর কি। এখানে বলছে হচ্ছে গ্যালিলিও গ্যালিলি নামক একটা লোক ছিল, যে হচ্ছে কি করছে, এই তোমাদের সমতলে বস্তু কণার গতির যে সূত্রগুলা এগুলো প্রথম আবিষ্কার করছে। তারপরে হচ্ছে এই গতি সম্পর্কিত যত আলোচনা আছে সব নিউটনের একটা বই আছে, এই বইটাতে প্রথম সুন্দর করে লেখা হয়েছে। ওইটাই হচ্ছে এখন পদার্থবিজ্ঞানের ভিত্তি হিসাবে কাজ করতেছে, ঠিক আছে? এটা তোমাদের পরীক্ষায় আসবে না, জাস্ট একটু জানার জন্য রিডিং দিয়ে দিতে পারো। ওকে, আমরা মেইন পড়ায় ঢুকে যাই। এখানে যেটা বলছে দেখো, যে এই অধ্যায় থেকে পড়াশোনা করতে গেলে আমাদের প্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে সরণ, বেগ আর ত্বরণ। তো সরণ জিনিসটা কি? সরণের ইংরেজি হচ্ছে ডিসপ্লেসমেন্ট। সরণ মানে হচ্ছে, দেখো একটা বস্তু মনে করো আগে এ অবস্থানে ছিল, এ থেকে বি অবস্থানে গেল, এখন বি অবস্থানে সে অনেকভাবে যাইতে পারে। ধরো এভাবে আসছে, অথবা এভাবে গেছে, অথবা এভাবে গেছে, অনেকভাবে যেতে পারে, ঠিক আছে? এই যে দূরত্বগুলো সে পার করতেছে এগুলাকে বলা হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব। কিন্তু সরণ জিনিসটা হচ্ছে তার আদি অবস্থান থেকে শেষ অবস্থানের একদম সরল রৈখিক দূরত্বটা, ঠিক আছে? একদম ন্যূনতম যে দূরত্ব ওইটাই হচ্ছে আমাদের কি এখানকার সরণ নির্দেশ করে, ঠিক আছে? যেমন আমরা যদি এখানে গল্পটা একটু পড়তে যাই, এখানে দেখো বলছে কোনো নির্দিষ্ট দিকে কোনো বস্তু কণার অবস্থানের পরিবর্তন। তাহলে এখানে আমাদের দুটো জিনিস দেখতে হবে, একটা হচ্ছে কি নির্দিষ্ট দিকে, এই যে নির্দিষ্ট দিকে তার মানে এখানে দিকটা ম্যাটার করে, আর এখানে বস্তু কণার অবস্থানের পরিবর্তন, ঠিক আছে? এই দুটো জিনিস আমাদের এখানে খেয়াল করতে হবে, তাহলে এটা হচ্ছে সরণকে নির্দেশ করবে, ঠিক আছে? যেমন কোন বস্তু কণার সরণ একটি ভেক্টর রাশি যার মান নির্দিষ্ট সময়ে বস্তু কণার গতিপথের শেষ এবং আদি অবস্থানের মধ্যে ন্যূনতম দূরত্ব। ন্যূনতম দূরত্ব কোনটা হয়? সবসময় এই সরল রৈখিক দূরত্বটাই হয় ন্যূনতম দূরত্ব। আর দিক কি হবে? দিক হলো আদি থেকে শেষ অবস্থানের দিকে, এ থেকে বি এর দিকে, অর্থাৎ এখানকার সরণ হচ্ছে এ বি, ঠিক আছে? আর এই এ বি যে সরণটা আছে এটা একটা ভেক্টর রাশি, এখানে উপরে এরকম একটা সাইন ব্যবহার করতে হয়, ঠিক আছে? তো আমরা যেহেতু এখানে ম্যাথ করব, এক্ষেত্রে এই এ বি এর আমাদের একটা মান বের হবে, আর দিক হচ্ছে কি আদি থেকে শেষের দিকে। তাহলে এটা আমরা মনে রাখবো যে এটা একটা ভেক্টর রাশি। আর এখানকার এই যে এ ডি বি দেখতেছো, এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, আর এই দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি। তাহলে সরণ আর দূরত্বের মধ্যে পার্থক্যটা কি?
দূরত্ব যে কোনো দিকে হইতে পারে, কিন্তু সরণ সবসময় কি হয়, সরল রৈখিক, আদি অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যকার দূরত্ব। ঠিক আছে, এখানকার আমাদের সরণের ব্যাপারে এতটুকু জানলেই চলবে। আমাদের পরের যে থিওরি সেটা হচ্ছে কি নিয়ে, বেগ নিয়ে। তো দেখো দূরত্ব একটু আগে দেখছিলাম, দূরত্বের পরিবর্তন হার যদি নেই, ঠিক আছে, নিচে হচ্ছে দূরত্ব, উপরে দূরত্ব, নিচে হচ্ছে সময়, এই দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে যেটা পাই এটাকে বলে হচ্ছে দ্রুতি। কি বলে? দ্রুতি। ইংরেজিতে এটাকে বলে হচ্ছে স্পিড। ঠিক আছে, আর এই দূরত্বের জায়গায় আমরা যদি সরণ ব্যবহার করি, সরণকে যদি সময় দিয়ে ভাগ করি তাহলে এটার নাম হয়ে যায় কি, বেগ। সরণকে সময় দিয়ে ভাগ করলে হয় বেগ, আর দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে কি হয়, দ্রুতি। এটা সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে যে দেখো, কোনো বস্তু কণার সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। যখনই তুমি এই হার কথাটা দেখবা, হার মানে হচ্ছে সময় দিয়ে ভাগ, সময় দিয়ে ভাগ। ঠিক আছে, এখন দেখো এই যে সরণের পরিবর্তনটা যদি সবসময় একই রকমের হয় তখন ওইখানকার বেগটাকে বলা হবে সমবেগ, আর যদি সময়ের পরিবর্তনটা ভিন্ন ভিন্ন হয় তাহলে সেটাকে বলা হবে অসমবেগ। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো যদি তোমাদের এই সময়ের মানটা খুব ছোট হয়, অর্থাৎ একটা বস্তু গতিশীল আছে, ওখানকার খুবই অল্প সময়ের মধ্যে তার সরণের কতটুকু পরিবর্তন হচ্ছে, এই দুটো নিয়ে যদি কাজ করি তখন এটাকে বলা হয় তাৎক্ষণিক বেগ, অর্থাৎ ds/dt। এই ds/dt এটা আমাদের আরেকটা জিনিস নির্দেশ করে, সেটা হচ্ছে কি, আমাদের অন্তরীকরণ। অর্থাৎ সরণের মানটা এটা যদি একটা সমীকরণ আকারে দেওয়া থাকে, ওই সমীকরণটাকে তুমি যদি সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করো, একবার অন্তরীকরণ করে যে মানটা পাওয়া যাবে, মানে নতুন সমীকরণটা পাওয়া যাবে, ওইটাই হবে তোমার এখানকার কি, বেগের সমীকরণ। ঠিক আছে, অর্থাৎ বেগকে অন্তরীকরণ করলে কি পাওয়া যায়, সরণ পাওয়া যায়। ঠিক আছে, এগুলো তোমাদের ফিজিক্সেরই পড়া, এখানে জাস্ট একবার করে কি করা, মানে রিভাইজ করা আর কি। তো এটাকে কি দিয়ে প্রকাশ করা হয়, ইউ অথবা ভি দ্বারা প্রকাশ করা হয় বেগটাকে। আর এমকেএস পদ্ধতিতে এটার একক হচ্ছে কি, মিটার পার সেকেন্ড। এগুলো তোমাদের জানা জিনিস, একদম বেসিক। এবার বলছে হচ্ছে বেগ দুই প্রকার, একটা সমবেগ আর একটা হচ্ছে অসমবেগ। যদি সরণের পরিবর্তনটা সবসময় একই রকম হয় তাহলে তাকে বলা হবে সমবেগ। যেমন দেখো এখানে 1 সেকেন্ডে বেগ মনে করো তার সরণ হয়েছে 0.2 মিটার, 2 সেকেন্ডে পাইছে হচ্ছে কত, 0.50। তার মানে এখানকার ডিফারেন্স কত, এখানকার ডিফারেন্স হচ্ছে 0.25। তারপরে 3 নাম্বার সেকেন্ডে হয়েছে 0.75, তাহলে এইটুকুর মধ্যে পার্থক্য কত, সেম 0.25। অর্থাৎ প্রতি 1 সেকেন্ডে এখানকার পরিবর্তন হচ্ছে কত করে, 0.25 মিটার করে। তাহলে প্রতি সেকেন্ডে যদি একই হারে তার কি হয়, সরণের পরিবর্তন হয়, তাহলে এটাকে বলা হবে সমবেগ। তো সমবেগের ক্ষেত্রে গ্রাফটা কেমন হয়, এরকম মূলবিন্দুগামী সরল রেখা হয়। গ্রাফ নিয়ে আমাদের সামনে আরো সুন্দর আলোচনা আছে, ওটা আমরা পরবর্তীতে দেখব, এখানে জাস্ট একটু চিনে রাখলাম আর কি। আর অসমবেগের ক্ষেত্রে কি হয় দেখো, এখানে সময়ের পরিবর্তনের সাথে সাথে বেগেরও মানে সরণেরও পরিবর্তন ভিন্ন ভিন্ন রকমের হয়। যেমন দেখো এখানে 1 সেকেন্ড যখন ছিল তখন তার বেগ ছিল মনে করো 4, 2 সেকেন্ডে দেখো হয়ে গেছে কত, এখানে মনে করো 10 প্লাস সামথিং, আর এখানে 3 সেকেন্ডে দেখো কত হয়ে গেছে, এখানে 15। তো প্রতি 1 সেকেন্ডে কিন্তু 4, তাহলে 2 সেকেন্ডে কত হওয়া উচিত ছিল, 8। 8 না হয়ে দেখো এখানে 10 পার হয়ে গেছে। তারপর 3 সেকেন্ডে হওয়ার কথা ছিল কত, 12, কিন্তু তা না হয়ে গেছে কত, 15 প্লাস। তো এরকম যদি সময়ের পরিবর্তনের সাথে সাথে এক এক সেকেন্ডে সরণের পরিবর্তনটা এক এক রকম হয় তখন এটাকে বলা হবে কি, অসম বেগ। আচ্ছা, তারপরে এখানে দেখো অসমবেগের ক্ষেত্রে সমবেগ হোক অসমবেগ হোক দুই ক্ষেত্রেই এখানে বেগের কিছু তোমার কি দেওয়া আছে, একক দেওয়া আছে। সিজিএস এককে হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড, এমকেএস পদ্ধতিতে মিটার পার সেকেন্ড, আর এফপিএস পদ্ধতিতে হচ্ছে ফুট পার সেকেন্ড। এগুলো একটু জানা রাখলে আর কি। আমাদের পরবর্তী যে থিওরিটা জানা দরকার সেটা হচ্ছে ত্বরণ। ত্বরণ কাকে বলে, ত্বরণ হচ্ছে এবার বেগের পরিবর্তনের হারকে বলা হচ্ছে ত্বরণ। ঠিক আছে, তবে এখানে পরিবর্তনের জায়গায় কি ইউজ করছে, বৃদ্ধি। তার মানে বৃদ্ধি হলে ওটাকে বলবে ত্বরণ, আর হ্রাস পেলে সেটাকে বলা হবে মন্দন। এই যে এটা এখানে বলা আছে। ঠিক আছে, আচ্ছা, আর এখানে আমাদের তাহলে যেহেতু হার বলছে, হার মানে কি, সময় দিয়ে ভাগ। অর্থাৎ উপরে যদি বেগের পরিবর্তনকে সময়ের পরিবর্তন দিয়ে ভাগ করি তখন আমরা কি পেয়ে যাব, তখন পাবো হচ্ছে ত্বরণ। আর এই মানগুলা যদি অনেক ছোট ছোট হয় তখন এটাকে বলা হয় হচ্ছে কি, তাৎক্ষণিক ত্বরণ। অর্থাৎ সময়ের পরিবর্তন যদি একদম শূন্যের কাছাকাছি মানে খুব ছোট হয়,
তখন তার বেগের পরিবর্তনটা খুব ছোট হবে। এরকম ছোট মান নিয়ে কাজ করলে আমাদের কার কাছে যেতে হয়? চলে যেতে হয় হচ্ছে ক্যালকুলাসের কাছে। অর্থাৎ আমাদের যদি বেগের মানটা একটা সমীকরণ আকারে দেওয়া থাকে, এই বেগের মানটা যদি একটা সমীকরণ আকারে দেওয়া থাকে, তাকে সময়ের সাপেক্ষে আমরা কি করব? অন্তরীকরণ করব। ঠিক আছে? অন্তরীকরণ করলে যে মানটা পাওয়া যাবে, নতুন সমীকরণটা পাওয়া যাবে, সেটাই হচ্ছে ত্বরণের সমীকরণ। ঠিক আছে? এগুলোর আমরা অ্যাপ্লিকেশন আমাদের এমসিকিউ গুলো করার সময় আরো দেখব। সো এখনই আমাদের অত বেশি প্যারা নেওয়ার কিছু নেই, জাস্ট একটু চিনে রাখো আর কি। এরপরে দেখো এখানে আরো দুটা পয়েন্ট আছে। পয়েন্টগুলো হচ্ছে কি, যে সুষম বেগে চলমান। সুষম বেগ মানে হচ্ছে কি, তার বেগের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে? সব সময় একই বেগে চলতেছে। তখন তার ত্বরণ কেমন হয়? ত্বরণ হয় হচ্ছে শূন্য। কারণ বেগের পরিবর্তন হলে তখনই না ত্বরণের কথাবার্তা আসবে। আর একটা হচ্ছে ত্বরণ আর মন্দন পরস্পর বিপরীতমুখী। ঠিক আছে? ত্বরণ যদি বাড়ায়, মন্দন হচ্ছে কি করে? কমায়। ঠিক আছে? দুইজনকার দিক হবে বিপরীত দিকে। এরপরে দেখো এখানে ত্বরণেরও আবার কি আছে? একটা আছে সমত্বরণ আর একটা হচ্ছে অসমত্বরণ। সমত্বরণ মানে কি? এখানে আমরা যদি দেখি, দেখো এবার বেগের পরিবর্তনের যে হারটা, এটা হবে সমান। অর্থাৎ তুমি যে কোনো একটা সময় নাও আর বেগ নাও, এখানে 2কে 1 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি? 2। 4কে 2 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি? 2। 6কে 3 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি? 2। তার মানে প্রতি সেকেন্ডে তার বেগ এর যে পরিবর্তন, সেটা কত করে? 2 করে করে। বেগকে সময় দিয়ে ভাগ করে যদি সেম মান পাই, তাহলে বুঝবো এখানে কি হয়েছে? সমত্বরণ হয়েছে। কারণ v/t এটাই হচ্ছে আমাদের ত্বরণ। বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। ঠিক আছে? এটার একক কি? মিটার পার সেকেন্ড সেকেন্ড ইনভার্স 2, বা হচ্ছে ফুট। যদি এফপিএস পদ্ধতিতে বলে তখন ফুট নিতে হয় আর কি। আচ্ছা, তো আমরা এখানে সরণ বেগ, ত্বরণ, এই তিনটা জিনিস দেখলাম। এরপরে আমাদের কাজ কি হবে? একাধিক বেগের লব্ধি। একাধিক বেগের লব্ধি জিনিসটা কেমন? যদি একটা বিন্দুতে একই সাথে অনেকগুলা ভেক্টর অর্থাৎ অনেকগুলা বেগ কাজ করে, তখন এই 4টা বেগ একসাথে কাজ করার কারণে একটা পরিবর্তন হবে এই বিন্দুটার। ঠিক আছে? ওই পরিবর্তনটা হচ্ছে এই 4 জনকার ভেক্টর যোগফলের সমান। ভেক্টর যোগ বলতে কি বুঝায়, এই জিনিসটা আমরা সামনে দেখব। শুধু এইটুকু বুঝে নাও যে একাধিক ভেক্টর রাশি যখন কোনো বিন্দুর উপর কাজ করে, তখন তাদের ভেক্টর যোগফল বের করতে হয়। ঠিক আছে? আচ্ছা, এটার বিস্তারিত আমরা হচ্ছে সামনে দেখব। এর পরের থিওরিটাতে যদি আমরা যাই, ওকে, একটু দাঁড়াও। আমাদের পরের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে একই রেখায় ক্রিয়ারত দুটি বেগের লব্ধি। মানে এবার কি হয়েছে দেখো, যে দুইটা বেগ ইউ আর ভি আছে, বাট দুইটাই একই রেখা বরাবর কাজ করতেছে। এখন একই রেখা বরাবর দুটা বেগ হয় একই দিকে কাজ করবে অথবা বিপরীত দিকে কাজ করবে। যদি একই দিকে কাজ করে, মনে করো একটা ফুটবল এখানে ছিল, আমি একটা ধাক্কা দিলাম, আরেকজন আসে আরেকটা ধাক্কা দিল, তাহলে এটার রেজাল্টটা কোন দিকে পরিবর্তন হবে? একই দিকে। এবং এটা কেমন হবে? আমি একজন ধাক্কা দিয়ে যত দূর পাঠাইছি, দুইজন ধাক্কা দিয়ে তার চাইতে আরো বেশি দূরে যাবে। ঠিক আছে? এই জন্য একই দিকে কাজ করলে সেটা কি হয়ে যায়? আরো যোগ হয়ে যায়। অর্থাৎ দুইটা ভেক্টর বা দুইটা বেগ যদি একই রেখা বরাবর কাজ করে, তখন তাদের লব্ধি হবে কি? তাদের যোগফলের সমান। আর যদি বিপরীত দিকে কাজ করে, তাহলে কি হবে? তাদের বিয়োগফলের সমান। ঠিক আছে? বড়টা থেকে ছোটটা বিয়োগ। এই জন্য এখানে এই চিহ্নটা ব্যবহার করা হয়েছে, কারণ আমরা তো জানি না এখনো যে কে বড় কে ছোট। ঠিক আছে? বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। আর যদি ভিন্ন রেখায় কাজ করে, তখন সামান্তরিক সূত্রের মাধ্যমে লব্ধি বের করতে হবে। ঠিক আছে? তার মানে রেজাল্টটা কোন দিকে পরিবর্তন হবে সেটা আমরা এই পরবর্তী যে থিওরি সামান্তরিকের সূত্র, এটা দিয়ে বের করতে পারবো। তো চলো দেখি একটু কিভাবে এটা করতে হয়। এবং এটাই হচ্ছে মূলত এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা আমাদের খুব ভালো করে দেখতে হবে একটু। যদিও এটা তোমাদের ফিজিক্সে পড়া আছে, আমি তাও এখানে দেখাচ্ছি। বলছে এখানে কি, যে কোনো বিন্দুতে একই সময়ে, তার মানে ধরো এটা একটা বিন্দু, এই বিন্দুটাতে একই সময়ে একবার ইউ কাজ করতেছে আর একবার ভি, একদম একই সময়ে কাজ করতেছে। যদি এই দুইটাকে আমরা একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহুতে প্রকাশ করতে পারি, মানে এটা এমন ভাবে কাজ করতেছে যেন এই সামান্তরিকটার দুইটা বাহুর মতো, তখন এইটা যদি সন্নিহিত বাহু হয়, সন্নিহিত বাহুর কথাটা মানে কি? একটা বিন্দু থেকে দুইটা বাহু বের হয়ে যাচ্ছে এরকম আর কি।
ঠিক আছে, সবসময় এটা মাথায় রাখবা। এই সামান্তরিকের সূত্র ফেলার জন্য তোমার কি করতে হবে, একটা বিন্দু থেকে দুইজনকে বের হয়ে যাইতে হবে, এইভাবে দুজনেই বের হয়ে যাচ্ছে, একটা বিন্দু থেকে এভাবে বের হয়ে যাচ্ছে। তো এরকম একটা সামান্তরিকের দুইটা বাহু দ্বারা যদি আমরা দুইটা বেগকে প্রকাশ করতে পারি, তাহলে এদের দুইজনকার লব্ধি হবে কোন দিকে, তাদের ঠিক মাঝ বরাবর যে কোনো একটা জায়গায়, যেটা হচ্ছে তার কর্ণকে নির্দেশ করে। ঠিক আছে, অর্থাৎ ইউ আর ভি এইভাবে একটা বিন্দুর উপর যদি কাজ করে, তাহলে এর পরিবর্তনটা হবে কোন বরাবর, এই বরাবর, মাঝ বরাবর। ঠিক আছে, তার কর্ণ বরাবর। এই জিনিসটাকে এখানে বইয়ের ভাষায় কিভাবে লিখছে দেখো, বলছে যে যদি কোনো বিন্দুতে একই সময়ে ক্রিয়ারত দুইটি বেগ সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে ও দিককে প্রকাশ করা যায়। মানে ও দিকে মানে কি, মানটাও প্রকাশ করবে এদিকে কত দূর গেছে, আর হচ্ছে মানে বেগটা কত এবং দিকটা কোন দিকে, এই দুটাই যদি আমরা এখানে বাহুগুলা দ্বারা প্রকাশ করতে পারি, তাহলে এটা সন্নিহিত বাহু দুইটার ছেদ বিন্দুগামী, এই যে এখানে ছেদ করছে যে এরা, এই ছেদ বিন্দুগামী যে কর্ণটা আছে, এই কর্ণ না কিন্তু এই দুইটা বাহুর ছেদ বিন্দুগামী যে কর্ণটা আছে, ওই কর্ণটা এই দুইটা বেগের লব্ধি নির্দেশ করবে। আচ্ছা, এটা তোমার থিওরিটা একদম এখানে হুবহু মনে রাখতে হবে এমন কোনো কথা নাই, মনে রাখতে পারলে ভালো, না রাখলেও চলবে। জাস্ট এটুকু বুঝে নাও যে একটা সামান্তরিকের দুইটা বাহু যদি দুইটা ভেক্টর রাশি হয়, তাদের কর্ণটা সন্নিহিত বাহু দুইটার মাঝখানে যে কর্ণটা যায়, এটা হচ্ছে তাদের লব্ধি নির্দেশ করে। ঠিক আছে, এবার আমরা পরের থিওরিটাতে যাই। পরের থিওরিটা মানে হচ্ছে এখান থেকে মূলত আমাদের কি বের করতে হয়, এই যে এইটা ডাব্লিউ মানে হচ্ছে ওই যে লব্ধির মান বের করার সূত্র হচ্ছে এটা, √u² + v² + 2uv cos আলফা। তোমরা এটা ফিজিক্সে হয়তো পি আর কিউ দিয়ে পড়ছো, এখানে হচ্ছে ডাব্লিউ ইউ আর ভি দিয়ে। ঠিক আছে, একই সূত্র। তারপর এখানে যদি থিটা বের করতে বলে, থিটা মানে হচ্ছে কি তাদের লব্ধির দিক কোন দিকে। ঠিক আছে, লব্ধির দিক মানে হচ্ছে ব্যাপারটা এরকম, যদি এটা যদি ইউ হয়, এটা যদি ভি হয়, এই দুজনকার মধ্যবর্তী কোণ হচ্ছে হবে আলফা, আর এটা যদি হবে তার লব্ধি মানে ডাব্লিউ, এই ডাব্লিউটা হচ্ছে এদের যে কোনো একজনের সাথে যে কোণটা তৈরি করে, এটাকে বলা হচ্ছে লব্ধির দিক বা হচ্ছে থিটা। তো এই সূত্রটাতে এই থিটাটাকে মনে রাখার একটা উপায় হচ্ছে, দেখো এখানে ইউ কিন্তু একাই আছে, তাই না, আমরা বলতে পারি ইউ এখানে সিঙ্গেল। তাহলে এই যে কোণটা দেখতেছো, এই কোণটা কার সাথে নিছি আমি, ইউ এর সাথে। আমরা চাইলে কিন্তু থিটাটাকে এই পাশেও নিতে পারতাম। ঠিক আছে, তো যেহেতু ইউ এর সাথে নিছি, ওই জন্য ইউ এখানে সিঙ্গেল আছে। এটাকে সুন্দর একটা ছন্দ দিয়ে মনে রাখা যায় যে থাকবে যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। ঠিক আছে, এখানে এই থিটাটা যেহেতু আমি ইউ এর সাথে ধরছি, ওই জন্য ইউ এখানে সিঙ্গেল আছে। আবার আরেকটা জিনিস দেখো, এখানে তোমাদের ট্যান থিটা আছে না, এটা এই পাশে আসলে তো ট্যান থিটা হয়। ট্যান থিটা মানে কিন্তু হচ্ছে কি উপরে সাইন নিচে কস, এই জন্য এখানে উপরে সাইন আলফা নিচে কস আলফা। আর ইউ যেহেতু এখানে নিয়ে নিছি, তাহলে এখানে ভি হবে, এখানেও ভি হবে। ঠিক আছে, তাহলে সূত্রটা মনে রাখার উপায় কি, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। কেমন, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, আর এখানে হবে উপরে সাইন নিচে হবে কস, কারণ যেহেতু এটা ট্যান থিটার সূত্র। ওকে, তো এই থিটা কি নির্দেশ করে, থিটা নির্দেশ করে হচ্ছে লব্ধির দিক। ঠিক আছে, মানে রেজাল্টটা কোন দিকে পরিবর্তন হবে। এরপরে আসো, এই যে দুইটা সূত্র আছে, এই দুইটা সূত্রের কিছু বিশেষ ক্ষেত্র আছে, এই বিশেষ ক্ষেত্রগুলো বা অনুসিদ্ধান্তগুলো আমাদের মনে রাখতে হবে। বলছে দুইটা ভেক্টর রাশি বা দুইটা বেগের বৃহত্তম লব্ধি কত হবে। বৃহত্তম হচ্ছে তাদের সিম্পলি দুইজনের যোগফলের সমান। ঠিক আছে, কেন বৃহত্তম লব্ধি কখন হয়, যখন তারা একই বিন্দুতে একই দিকে ক্রিয়া করে, তার মানে থিটার মান যখন 0 হয়। তো সূত্রটাতে থিটার মান 0 বসালে রেজাল্ট কি আসে, ডাব্লিউ ম্যাক্সিমাম আসে, ইকুয়াল টু ইউ প্লাস ভি। আর মিনিমাম কখন হবে, যখন তারা একটা থেকে আরেকটা বিয়োগ হবে। ঠিক আছে, এই যে ইউ মাইনাস ভি, এখানে ধরে নিছে যে ইউ বড়, মানে বড়টা থেকে ছোটটার দিকে। ঠিক আছে, আর এটার হচ্ছে তোমার ক্ষুদ্রতম লব্ধি কেন হয়, কারণ এখানে আলফার মান হচ্ছে 180 ডিগ্রি, মানে তারা দুইজনে বিপরীত দিকে ক্রিয়া করে। বিপরীত দিকে ক্রিয়া করলে আলফার মান হচ্ছে 180 ডিগ্রি, সূত্রটাতে বসাইলে এখানে চলে আসে ইউ মাইনাস ভি। অর্থাৎ বৃহত্তম হবে তাদের যোগফলের সমান, আর ক্ষুদ্রতম হবে কি তাদের বিয়োগফলের সমান। এটা জাস্ট জানে রাখো, এগুলোর অ্যাপ্লিকেশন আমাদের এমসিকিউগুলোতে অনেক আসবে, তোমরা জাস্ট একবার করে দেখে নাও, যতটুকু বুঝো। ঠিক আছে, না বুঝলেও সমস্যা নাই, সূত্রগুলোতে যখন আমরা প্র্যাকটিস করব এগুলো সব তোমাদের আয়ত্তে চলে আসবে। আমি জাস্ট দেখাচ্ছি তোমাদের কি কি লাগবে। এরপরে দেখো, যদি সমকোণে ক্রিয়ারত হয়, সমকোণে ক্রিয়ারত হয় মানে কি, তখন আলফার মান 90 ডিগ্রি। কিভাবে দেখো, ধরো একটা এদিকে কাজ করতেছে ইউ, আরেকটা হচ্ছে ভি এদিকে, তাহলে এখানে আলফার মান কত ডিগ্রি, 90 ডিগ্রি। এই অবস্থায় তুমি যদি আলফার মান 90 ডিগ্রি বসাও, সূত্রগুলো পরিবর্তন হয়ে কেমন হয়, ডাব্লিউ ইকুয়াল টু √u² + v²,
আর থিটা ইকুয়াল টু কি হয় tan ইনভার্স ভি বাই ইউ, একদম সিম্পল হয়ে যায় আর কি। তো এই জিনিসটা হচ্ছে তোমরা কি করবা একবার করে দেখে নিবা, ওই যদি মনে না থাকে তাহলে আলফা মানটা বসাই করবা, কারণ মেইন ইকুয়েশনটা তো তোমার মনে থাকবেই। ওকে, এগুলো নিয়ে বেশি প্যারা খাওয়ার কিছু নেই। এরপরে দেখো এখানে কি আছে, সমান সমান বেগ দ্বয়ের লব্ধি, মানে ব্যাপারটা কেমন, ধরো এখানে একটা বস্তু আছে, একজন এই দিকে টানতেছে আরেকজন এই দিকে টানতেছে, দুইজনকার টানটা সমান, ধরো এদিকেও তোমার হচ্ছে 5 মানে টানতেছে, এখানেও 5 মানে টানতেছে, তাহলে এটার পরিবর্তনটা কোন দিকে হবে, দুইজনে যদি সমান করে টানে তাহলে পরিবর্তনটা হবে ঠিক তার মাঝ বরাবর, তাই না? মাঝ বরাবর মানে কি, এটা হচ্ছে থিটা আর এটা ছিল হচ্ছে কি আলফা, তাহলে থিটা কি হচ্ছে আলফার ঠিক মাঝ দিয়ে যাচ্ছে না, তার মানে থিটা কি করবে আলফাকে সমান 2 ভাগে ভাগ করবে, কখন, যদি বেগ দুইটা সমান সমান হয়, মানে ইউ আর ভি যদি সমান হয়। তো ওই কথাটা এখানে বাংলায় বলছে যে সমান সমান বেগদ্বয়ের লব্ধি এদের ক্রিয়ারেখার মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ থিটা ইকুয়াল টু আলফা বাই 2 হবে। এগুলো একটা অনুসিদ্ধান্ত, তোমরা যদি এগুলো একটু মনে রাখতে পারো এমসিকিউ গুলো দেখা মাত্রই অ্যান্সার করতে পারবা আর কি। এরপরে আমরা হচ্ছে যদি পরের ইয়াটাতে যাই, এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর এমসিকিউ আসে, ফিজিক্সেও এখান থেকে প্রশ্ন আসে, সেটা হচ্ছে কি বেগের ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র আমাদের কি বলতেছে, বলছে যদি দুইটা বেগ একটা ত্রিভুজের দুইটা বাহু দ্বারা আমরা নির্দেশ করতে পারি, ঠিক আছে, এবং এই দুইটা যদি একই ক্রমে হয়, যেমন একটা এইদিকে আর একটা এইদিকে, তাহলে 3 নাম্বার বাহুটা বিপরীত ক্রমে, মানে হচ্ছে এটা তো এইদিকে হলে তারা একই ক্রমে হইতো, দেখো এটা এদিকে গেছে তারপর এদিকে গেছে তারপর এদিকে আসছে, তাহলে একই ক্রমে হচ্ছে না, তো একই ক্রমে হবে না, বলছে প্রথম দুইটা যদি একই ক্রমে হয় 3 নাম্বার বাহুটাকে বিপরীত ক্রমে নিতে হবে, অর্থাৎ ও এ যদি নেই প্লাস এসি যদি নেই ইকুয়াল টু এই দুইটার লব্ধি হবে, অবশ্যই এটা ভেক্টর যোগ আর কি, লব্ধি হবে তৃতীয় বাহুটা এবং এটা হবে কি ও সি ভেক্টর, মানে বিপরীত ক্রমে, একই ক্রমে থাকা যাবে না, বুঝছো? আবার দেখাচ্ছি, দেখো এখানে ও থেকে এ পর্যন্ত একটা দিক, এ থেকে সি পর্যন্ত এইটা হচ্ছে একই দিকে আছে, এই দুইটা একই ক্রমে আছে, আর এখান থেকে যদি এইটা এই দিকে নেই তখন কিন্তু এটা হবে বিপরীত ক্রমে, কারণ একই ক্রমে হইতো যদি এ পাশ দিয়ে আসে এ পাশ দিয়ে আসতো, এটাকে বলতো একই ক্রমে। তাহলে প্রথম দুইটা যদি একই ক্রমে হয় তাহলে 3 নাম্বার ভেক্টরটা নিতে হবে আমাদের ত্রিভুজের, সেটা হচ্ছে বিপরীত ক্রমে, তখন এই 3 নাম্বারটা প্রথম দুইটা লব্ধি নির্দেশ করবে। ওকে, তো এইটা হচ্ছে তোমাদের এখানকার নলেজ, জাস্ট জেনে রাখো, এগুলা তোমরা হচ্ছে যখন এমসিকিউ গুলো সলভ করবা বা আমি করে দেখাবো তোমাদের, তখন এগুলো অ্যাপ্লিকেশনগুলো আরো সুন্দর বুঝতে পারবা। এরপরে আরো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আসে, এটা হচ্ছে নদী পারাপার নিয়ে প্রচুর এমসিকিউ আসে, প্রচুর এখানে বড় বড় ম্যাথও আছে, সৃজনশীলও আসে, তো এটা একটু বুঝে নাও। যদি আমরা নৌকার বেগকে ভি ধরি আর স্রোতের বেগকে ইউ ধরি আর নদীর প্রস্থটাকে ডি ধরি, তখন স্রোতের অনুকূলে মানে কি, আমার স্রোত যাচ্ছে এইদিকে এইদিকে, আমার নৌকাও যাচ্ছে এইদিকে, তাহলে দুইটার দিক একই দিকে হয়ে গেল না, দিক একই হয়ে যাওয়া মানে হচ্ছে লব্ধি হবে কি দুইজনকার যোগফলের সমান। আবার স্রোত যাচ্ছে এইদিকে নৌকা যাচ্ছে এইদিকে, বিপরীত দিকে হলে কি হবে, তাদের লব্ধি একটা থেকে আরেকটা বিয়োগ, এবং অবশ্যই নৌকার বেগটা আমার এখানে বড় হইতে হবে, এই জন্য নৌকার বেগটা সামনে, তো ভি হচ্ছে সামনে ভি মাইনাস ইউ। আবার এটা হচ্ছে একটা জিনিস তুমি জেনে রাখো যে দেখো ধরো এটা একটা হচ্ছে নদী, নদীর এই পাশ দিয়ে এই পাশে মনে করো ভি একটা বেগ নিয়ে নৌকা যাচ্ছে, তো দেখো এই বেগটা কিন্তু আমার আনুভূমিকও না উলম্বও না, এটা আনুভূমিকের সাথে মনে করো আলফা কোণে যাত্রা শুরু করছে, তাহলে এটা আনুভূমিক উলম্ব দুইটার মাঝামাঝি না, মনে রাখবা মাঝামাঝি যে কোনো ভেক্টর রাশি গেলে সেটা দুইটা ভাগে ভাগ হয়ে যায়, তাহলে এটা হবে ভি কস আলফা, যার সাথে আলফাটা দেওয়া থাকে ওই পাশের ভেক্টরের উপাংশটা হয় হচ্ছে কস আর অপরটা হয় হচ্ছে ভি সাইন আলফা। এখন দেখো সে নদীর এই পার থেকে যে ওই পারে গেছে কোন অংশটার জন্য গেছে, এই ভি সাইন আলফাটার জন্য, ভি কস আলফা তাকে ভাষায় সামনের দিকে নিয়ে যাবে আর ভি সাইন আলফা তাকে নদীর ওই পারে নিয়ে যাবে, তাহলে আমার ডিস্টেন্স যদি ডি হয় তাহলে নদীর ওই পারে যাওয়ার জন্য আমাকে হেল্প করতেছে কে, বেগের এই অংশটা, তাহলে আমি যদি সময় বের করতে চাই আমরা সূত্র জানি একটা এস ইকুয়াল টু ভি টি, এরকম জানি না, তাহলে এখান থেকে টিটা ফ্রি করলে কি পাবো, উপরে পাবো এস নিচে পাবো ভি,
এস বলতে সরণ, এখানে আমার কি নদীর এই পার থেকে ওই পার, ডিস্টেন্স হচ্ছে ডি। আর ভি হচ্ছে আমার বেগের কোন উপাংশটা আমার ওই পারে নিয়ে যাচ্ছে, ভি সাইন আলফা। তাহলে ভি সাইন আলফা, তাহলে এটাই হচ্ছে আমাদের টাইম নির্ণয়ের সূত্র। এখন নৌকার তোমার যাত্রা যেই পাশ দিয়েই শুরু করো, তোমার ওইটা চিন্তা করার দরকার নাই, শুধু কি করবা এখানে ভি সাইন আলফা দিয়ে ভাগ করে দিবা। আলফা হচ্ছে সে স্রোতের সাথে যত ডিগ্রি কোণে যাত্রা শুরু করছে, ঠিক আছে? এটা হচ্ছে সময় নির্ণয়ের ইউনিভার্সাল সূত্র এখানে। ওকে, এগুলো আরো অনেকভাবে বের করা যায়, তোমাদের এত নাটকে যাওয়ার দরকার নাই। কি করবা, জাস্ট এই সূত্রটা মাথায় রাখবা, ঠিক আছে? নদীর ওই পারে যাচ্ছি কার জন্য, ভি সাইন আলফার জন্য। আর কতটুকু দূরত্ব অতিক্রম করতেছি, ডি। তাহলে সময়কে, সরণকে সময় দিয়ে ভাগ, বেগ দিয়ে ভাগ করলে সময় পেয়ে যাব। আর এখানে নদীর পার হওয়ার জন্য যে ন্যূনতম দূরত্ব হচ্ছে কি, ডি না? এই ন্যূনতম দূরত্বের সূত্রটা হচ্ছে ডি ইকুয়াল টু টি ইন্টু রুট ওভার ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। এটা কিভাবে আসছে এটা আমরা সামনে দেখব, আমাদের আছে এখানে, তোমরা জাস্ট সূত্র হিসাবে এটাকে দেখে নিতে পারো, আবার না দেখলেও চলবে, এটা এমনিও বের করা যাবে, ঠিক আছে? বাট তোমরা যদি দেখে নাও সূত্রটা, তোমাদের ম্যাথটা করতে, এমসিকিউটা করতে সময় কিছুটা বাঁচাইতে পারবে আর কি, ঠিক আছে? লাগবেই যে এমন কোনো কথা নেই। আর বলছে নদীর পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, মানে হচ্ছে কি, ধরো তুমি যাত্রা শুরু করছো এভাবে, মনে করো এভাবে যাত্রা শুরু করছো, তোমার পৌঁছানোর কথা এখানে, কিন্তু তুমি তো এখানে পৌঁছাবা না, তোমাকে সরাই এই যে এইখানে নিয়ে আসবে। তাহলে নদীর পার বরাবর অতিক্রান্ত সরণ হচ্ছে তোমার এই যে এটা এক্স। তোমাকে বলবে যে এইটুকু দূরত্ব তুমি বের করো। এখন চিন্তা করো, ওই পারে যে গেছি আমি, এই যে এই পাশে দিয়ে আমার যাত্রা শুরু করছিলাম এটা দিয়ে, তাই না? তাহলে এটা তো ভি ছিল, ভি দুই ভাগে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে এইদিকে ভি কস আলফা, এটা যদি আলফা হয়, আর এই পাশের উপাংশটা হচ্ছে কি ভি সাইন আলফা। দেখো তো নদীর পার বরাবর যে সরণটা হইছে এটা কার জন্য হইছে, এটা হচ্ছে ভি কস আলফার জন্য। কারণ ভি কস আলফা আমাকে কি করে, সামনের দিকে নিয়ে যায়। তাহলে সামনের দিকে যত ঘটনা ঘটবে তার জন্য দায়ী হচ্ছে কে, ভি কস আলফা। ওকে, আবার দেখো ওইদিকে কিন্তু আমাদের আরেকটা বেগ কাজ করতেছিল, সেটা হচ্ছে ইউ, মানে স্রোত আমাদের সামনের দিকে আগায় নিয়ে যাচ্ছিল। তাহলে আমার সামনের দিকে যত ধরনের ঘটনা ঘটবে তার জন্য দুটা বেগ দায়ী, একটা হচ্ছে ভি কস আলফা প্লাস হচ্ছে ইউ, ঠিক আছে? এবং এই দুইটা যেহেতু একই দিকে ক্রিয়া করতেছে সামনের দিকে, এই জন্য দুইটার হবে যোগ। তাহলে আমার এখানে বলছে দেখো নদীর পার বরাবর লব্ধি বেগের উপাংশ, তার মানে হচ্ছে কি, এখানে হবে ইউ কস আলফা যোগ ইউ ইন্টু হচ্ছে টাইম ইকুয়াল টু হচ্ছে এক্স। আমাদের এস ইকুয়াল টু ভিটি সূত্র, কিন্তু এখানে নৌকার বেগ, স্রোতের বেগ, এগুলো হচ্ছে সমবেগ। তো এটা হচ্ছে বেগ, আর এটা হচ্ছে সময়, আর এটা হচ্ছে সরণ। তাহলে এটা যদি এস ধরি, এইটুকু হচ্ছে ভি আর এটা হচ্ছে টি, এস ইকুয়াল টু ভিটি এর সূত্র, ঠিক আছে? আচ্ছা, তো এগুলো আমরা যখন অ্যাপ্লিকেশনগুলো দেখবো আরো সুন্দর করে তোমাদের আইডিয়া হবে। এখন আমি জাস্ট দেখাই যাচ্ছি তোমাদের। ওকে, এরপরের থিওরিটাতে যাই। এখানে দেখছি বেগের লম্বাংশের উপপাদ্য, এটা হচ্ছে আমরা অলরেডি পড়ে ফেলছি। সেটা কি, যে কোনো একটা ভেক্টর রাশি যদি আনুভূমিক বা উলম্বের কোণাকুণি কাজ করে, তাহলে এর দুইটা উপাংশে ভাগ হয়ে যায়। একটা নাম বলবো হচ্ছে ভি কস আলফা, যার সাথে আলফা বলো বা থিটা বলো যেটাই হোক দেওয়া থাকবে। এটা যদি আলফা ধরি তাহলে এই পাশটা হবে ভি কস আলফা, এই পাশটা হবে কি ভি সাইন আলফা। এটাই হচ্ছে এখানকার আলোচনা আর কি। এখানে ভি এর জায়গায় ডাব্লু দিয়ে বুঝাইছে, ওই একই পড়া। আচ্ছা, এখানে একটা তোমাদের উপপাদ্য দেওয়া আছে, উপপাদ্য না মানে অনুসিদ্ধান্ত দেওয়া আছে। এটা যদি হচ্ছে তোমরা দেখো তাহলে এমসিকিউটা তো করতে তোমাদের সুবিধা হবে। সেটা হচ্ছে কি, দুটি বেগের লব্ধি যদি ক্ষুদ্রতম বেগের সাথে লম্ব হয়, এই ঘটনাটা হচ্ছে নদী পারাপারের সময় ঘটে সবচেয়ে বেশি। কিরকম দেখো, ধরো তুমি যাত্রা শুরু করতেছো এদিকে, এটা হচ্ছে না সরি এই পাশে মনে করো স্রোতের বেগ কিন্তু নৌকার বেগের চাইতে ছোট হয়, তার মানে এইটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম বেগ। এখন বলছে তুমি এমন ভাবে যাত্রা শুরু করছো, এটা হচ্ছে ইউ, এই দুজনকার লব্ধি হচ্ছে প্রথমটার উপরে এরকম খাড়া হইছে, মানে থিটার মান হইছে কত ডিগ্রি, 90 ডিগ্রি, ঠিক আছে? থিটার মান 90 ডিগ্রি, অর্থাৎ এটার যে লব্ধি এই ক্ষুদ্রতমের উপরে লম্ব হয়। কোনো দুইটা ভেক্টর রাশির লব্ধি যদি ক্ষুদ্রতম ভেক্টরের উপর লম্ব হয়, তার মানে বুঝবা হচ্ছে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি ফরম্যাট। থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে তোমাদের এখানে কিছু যদি আমরা ক্যালকুলেশন করি, এইরকম দুইটা লাইন পাবো। সেটা হচ্ছে দেখো,
একটা হচ্ছে আলফার মান কত, কস ইনভার্স উপরে হচ্ছে বড়, এখানে হচ্ছে ছোট, কস ইনভার্স মাইনাস বড় বাই ছোট, ঠিক আছে। ও আচ্ছা, একটু মনে হয় ভুল হয়েছে, এটা হচ্ছে একটু ভুল করছে, সেটা হচ্ছে কি এখানে এটার যে ইয়াটা দিছে এখানে ইউ কে বড় ধরছে আর ভি কে ছোট ধরছে, তার মানে আমাদের এখানে কি নিতে হবে, সূত্রটাতে উপরে হবে ছোট, নিচে হবে বড়। ব্যাপারটা এভাবে মাথায় রাখবা যে ছোট ভাই বড় ভাইয়ের কাঁধে চড়ে থাকবে, ঠিক আছে। তাহলে উপরে ছোট, নিচে হচ্ছে বড়, তাহলে আলফা ইকুয়াল টু কস ইনভার্স ছোট বাই বড়। ছোট মানে স্রোতের বেগ আর বড় মানে হচ্ছে নৌকার বেগ, এখানে উল্টা করে ধরছে আর কি। আমরা নর্মালি সবসময় ইউটাকে স্রোতের বেগ ধরি, এখানে ইউটাকে নৌকার বেগ ধরছে আর কি। তো আমাদের এটা এইভাবে না করে আমরা যেভাবে পড়ছি ওইভাবে পড়লেই হবে। সেটা হচ্ছে কি, এই যে আলফা ইকুয়াল টু, আলফা মানে কি, এই যে স্রোত আর নৌকা এই দুজনকার মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, ঠিক আছে। এই আলফা ইকুয়াল টু হচ্ছে কস ইনভার্স ছোট বাই বড়, আর এটার বেলা ডাব্লিউ মানে তাদের লব্ধির সূত্রটা হচ্ছে কি, ডাব্লিউ ইকুয়াল টু রুট ওভার বড় স্কোয়ার বিয়োগ হচ্ছে ছোট স্কোয়ার। যদি সামনে ছোট স্কোয়ার হয় তাহলে তো রেজাল্টটা নেগেটিভ হবে, রুটের ভেতর তো নেগেটিভ হইতে পারবে না। এটা হচ্ছে তাদের লব্ধির সূত্র, ঠিক আছে। এই সূত্রটাই একটু আগে এই যে ডাব্লিউ ইকুয়াল টু রুট ওভার মানে বড় স্কোয়ার মানে ছোট স্কোয়ারটা যে দেখতেছো, এইটাই আমাদের এইখানে কাজে লাগাইছে। এই যে এখানে এখানে রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার লিখছে না, অর্থাৎ এটা হচ্ছে কি বড় স্কোয়ার মাইনাস হচ্ছে ছোট স্কোয়ার। তাহলে এটা হচ্ছে লব্ধি বেগ আর ইনটু হচ্ছে কি সময়। কেন লব্ধি বেগটা নিচ্ছে, কারণ নদীর এই পার থেকে ওই পারে যে নিয়ে যাবে, কোন বেগটা নিয়ে যাবে, তার লব্ধি বেগটা, ঠিক আছে। যখন পার হওয়ার কথা বলবে, পৌঁছাবে, পৌঁছাবে কার জন্য, তাদের লব্ধি বেগের জন্য। আর লব্ধি বেগের মান কত, রুট ওভার বড় স্কোয়ার মাইনাস ছোট স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এগুলোর অ্যাপ্লিকেশন আমরা এমসিকিউগুলো করার সময় তো আরও দেখবই, এখন জাস্ট একটু করে দেখে রাখো যেন চিনতে পারো যে যখন আমি এমসিকিউটা করাবো কোন থিওরিটা নিয়ে কথা বলতেছি, তখন যেন তোমরা দেখে চিনতে পারো। আচ্ছা, এরপরে এটা আরেকটা খুবই ইম্পর্টেন্ট টপিক, এটা হচ্ছে কেমন, তোমার এরকম একটা বিন্দুতে একাধিক ভেক্টর কাজ করবে, এরকম একাধিক ভেক্টর একাধিক বেগ যদি কাজ করে তাহলে তাদের লব্ধি কেমন হবে। লব্ধি চাইলে কিন্তু আমরা দুইটা দুইটা করে নিয়েও বের করতে পারতাম, বাট ওটা অনেক সময় সাপেক্ষ হবে। এই জন্য এখানে এই থিওরিটা অ্যাপ্লাই করতে হয়। সেটা কি, সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর প্রত্যেকটা ভেক্টরের আনুভূমিক উপাংশগুলো বের করে নিতে হয় এক্স অক্ষ বরাবর, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা ভেক্টরের এক্স অক্ষ বরাবর আনুভূমিক উপাংশ কত হবে, প্রথমটার কস আলফা, দ্বিতীয়টার কস আলফা, তৃতীয়টার কস আলফা, চতুর্থটার কস আলফা, মানে সবগুলার কস আলফা নিলে সেটা হচ্ছে আনুভূমিক বরাবর ক্রিয়া করে। আর সবগুলার সাইন আলফা নিলে ইউ সাইন আলফা, ইউ সাইন আলফা, ইউ সাইন আলফা, এগুলো হচ্ছে আমার ওয়াই অক্ষ বরাবর ক্রিয়া করে। তার মানে এখানে যে এই যে এতগুলা লব্ধি এখানে আমার ভেক্টর ছিল, সবগুলো আমার তখন এগুলো যদি যোগ করি করে দুইটা ভেক্টরে কনভার্ট হয়ে যাবে, একটা হচ্ছে এইদিকে এক্স আর একটা হয়ে যাবে তখন ওয়াই, ঠিক আছে। অর্থাৎ সবগুলা ভেক্টরের আনুভূমিক উপাংশগুলো যেহেতু একই দিকে ক্রিয়া করে তাহলে তারা যোগ হবে, আর উলম্ব উপাংশগুলোও যেহেতু ওয়াই অক্ষ বরাবর ক্রিয়া করে, আমরা জানি একই দিকে ক্রিয়া করলে সবাই যোগ হয়, এই জন্য এখানে সবগুলার উলম্ব উপাংশ যোগ হয়েছে। তাহলে যোগ হয়ে এই যে অনেকগুলা ভেক্টর এখানে আমার দুইটা ভেক্টরে কনভার্ট হয়ে গেল, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আর একটা ওয়াই অক্ষ বরাবর। ধরি একটার নাম বললাম হচ্ছে এক্স আর একটার নাম ধরলাম হচ্ছে ওয়াই, এখানে ডাব্লিউ এক্স ডাব্লিউ ওয়াই ধরছে আর কি, যে কোনো একটা ধরলেই হলো। তাহলে এটা লব্ধি কি হবে এখন, এখন কিন্তু আর এতগুলা ভেক্টর নাই, এখন জাস্ট দুইটা ভেক্টর এক্স আর ওয়াই। তাহলে আমার এটা ডাব্লিউ ইকুয়াল টু কি হবে, এই দুজনকার লব্ধি, এদের দুজনকার মাঝ বরাবর কোথাও, এটা হবে কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। বাকিটা কেন হইলো না, টু পি কিউ কস আলফার ওই পার্টটা কেন নাই, কারণ আলফার মান হচ্ছে 90 ডিগ্রি, কারণ এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, ওকে। আর যদি তোমার থিটা বের করতে বলে, থিটা বের করার সূত্রটা কি, থিটা বের করার সূত্র হচ্ছে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, লম্ব বাই ভূমি। ওয়াই হচ্ছে আমাদের ওয়াই অক্ষ আর এক্স হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশগুলোর যোগফল, ঠিক আছে। এগুলো মান বসা দিলে এখান থেকে মানটা পেয়ে যাব। এরপরে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এটা হচ্ছে আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ কি জিনিস, আপেক্ষিক বেগ হচ্ছে যদি দুটা বস্তু গতিশীল থাকে তাহলে আমাদের কি করতে হবে, একজনের সাপেক্ষে আরেকজনের বেগকে মাপতে হবে। এই ক্ষেত্রে আমাদের আপেক্ষিক বেগের কনসেপ্ট চলে আসে, একজনের সাথে তুলনা করে আরেকজনের বেগটা মাপা। তো এইটার জন্য আমাদের দুটা উপায় আছে, দেখো এখানে বলবে যে এ বস্তুর সাপেক্ষে
বি বস্তুর আপেক্ষিক বেগ কত হবে? ভি বি এ। ভি বি মানে হচ্ছে বি এর বেগ, আর পরের এটা দ্বারা বোঝাচ্ছে এ এর সাপেক্ষে। তো মনে রাখবে এটা, যে যার সাপেক্ষে তারটা বিয়োগ হয়। যেমন এখানে বি এর আপেক্ষিক বেগ এ এর সাপেক্ষে, এ এর সাপেক্ষে, এই জন্য এখানে এরটা বিয়োগ হয়েছে। এখানে বি এর সাপেক্ষে, এই জন্য বি এরটা বিয়োগ হয়েছে। মনে রাখবা এই বিয়োগটা কিন্তু নর্মাল বিয়োগ না, এটা হচ্ছে আমাদের ভেক্টর বিয়োগ। আবার বলবা যে ভেক্টর বিয়োগ, ভেক্টরে তো বিয়োগের কোনো অস্তিত্ব নাই, সেখানে লব্ধি মানে হচ্ছে যোগ। তো এটাকে কিন্তু আবার সহজেই যোগে কনভার্ট করা যাবে। কিভাবে? এটাকে আমরা সহজে যোগে কনভার্ট করতে পারবো এইভাবে, যে ভি এ প্লাস মাইনাস ভিবি। এই যে দেখো, অর্থাৎ ভি ভেক্টর, বি ভেক্টরটা যেদিকে ক্রিয়া করতো তার দিকটাকে উল্টাই নিয়ে যোগ করে দিলে হয়ে গেল। ঠিক আছে, এগুলো আমরা অ্যাপ্লিকেশনগুলোতে দেখবো। জাস্ট এখানে চিনে রাখলাম যে যার সাপেক্ষে তারটা বিয়োগ। এটা আমাদের ওই যে বৃষ্টি ছাতার ম্যাথগুলো করতে খুব বেশি কাজে দিবে। এরপরেরটাতে যাই। এরপরে হচ্ছে তোমার, আচ্ছা এখানে এই যে লব্ধির যে থিওরিটা, এটা আমাদের প্রয়োজন নাই, এটা ছাড়াও আমরা ম্যাথগুলো করে ফেলতে পারবো, এই জন্য আমি এটা তোমাদের বাদ দিয়ে দিলাম আর কি। এই যে এখানে বলছে যে লক্ষ্য রাখতে হবে এটা একটা কি ভেক্টর বিয়োগ, যার সাপেক্ষে আপেক্ষিক বের করতে হবে, তার বেগকে বিয়োগ করতে হবে, যে কথা একটু আগে বললাম আর কি। আচ্ছা, তো এই অধ্যায়ের আমাদের থিওরি এতটুকুই ছিল। ঠিক আছে, আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে দেখে আমি আরেকটা ভিডিও বানাচ্ছি। ওই ভিডিওটাতে আমরা বাকি যে 3টা চ্যাপ্টার আছে ওই 3টা চ্যাপ্টারের থিওরিগুলো আলোচনা করব।